করতাম। মেয়েটাকে আমি বলে ফেলছিলাম, আচ্ছা তুমি কি আমার সাথে প্রেম করবে? তখন তো অত কিছু বুঝতাম না। সেই মেয়েটা বললো ঠিক আছে, প্রেম তো করব, কিন্তু বিয়ে কবে করব? তখন আমি বললাম বিয়ে আর কবে করব, পড়াশোনা শেষ করে বিয়ে করব দুজনে। তখন ও বললো ঠিক আছে। এরপরে সে আমাকে বলল, আমার তো মোবাইল নেই, তোমার কি মোবাইল আছে? আমি বললাম না, আমার মায়ের মোবাইল আছে, বাটন মোবাইল। কই আমারও বাবার বাটন মোবাইল, নাম্বারটা দাও। তারপর আমি তাকে নাম্বার দিলাম, সেও আমাকে নাম্বার দিল। এরপর আমরা আবার গ্রাম থেকে শহরে চলে গেলাম। আমরা ফোনে ফোনে কথা বলতাম, মানে কেমন যেন মানে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। আর তার সাথে কথা না হলে মানে কেমন যেন ভালো লাগতো না। হ্যাঁ, আমি একা একা কান্না করতাম। তো এক বছর পর আবার ঈদের ছুটিতে আমার আম্মুকে নিয়ে আমি গ্রামে আসলাম। সেদিন আব্বু আসেনি। হ্যাঁ, তো গ্রামে আসার পর আমি না তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারি নাই। তার সঙ্গে আমার অতটাও কথা হয়নি। এই গত 3 মাস থেকে তার সাথে আমার মানে তেমন একটা কথা হয়নি ফোনে ফোনে। আমার আম্মু বুঝতে পারছিল, আর আমার আম্মু আমাকে তেমন ফোন দিত না। হ্যাঁ, তো গ্রামে ঘুরতে এসে না তার খোঁজ করতে শুরু করলাম। এরপর দেখলাম যে আন্টিদের সাথে আম্মু গল্প করতেছে। ঠিক সেই সময় আম্মুদের কথার মধ্যে শুনতে পারলাম যে আমার খালাতো বোনটার নাকি বিয়ে হয়ে গেছে। সে নাকি একটা ছেলের সাথে প্রেম করতো, তার সাথে নাকি বিয়ে হয়ে গেছে। মানে আমি যাকে পছন্দ করেছিলাম তার নাকি বিয়ে হয়ে গেছে। তো এটা শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। মানে একা একা কান্না করা শুরু করলাম। আমার মা বলল, বাবা পড়াশোনা শেষ করো, তোমার আব্বু তো আছে তাই না, একটা ভালো চাকরি বাকরি করো, দেখো তুমি তো দেখতে খারাপ না, আমরা মেয়ে জরায় নিয়ে আসবো, কত মেয়ে লাগবে, কত সুন্দর মেয়ে লাগবে, সবকিছু নিয়ে আসবো। আমার মা আমাকে এরকম করে সান্ত্বনা দেওয়া শুরু করলো। আমি মায়ের কথায় মেনে নিলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ক্লাস 9 যখন শেষ হলো আমার, তখন হঠাৎ করে না আমার মা মারা গেল। আমি আমার মা মারা যাওয়ার পর আমি এসএসসি পরীক্ষাটাও দিতে পারি নাই। আমি খুব কান্না করেছিলাম আমার মায়ের বাসায় যাওয়ার পর। ক্লাস 9 যখন শেষ হলো আমার, মেয়ে জরায় নিয়ে আসবো, কত মেয়ে, একা একা কান্না করা শুরু করলাম। আমার মা বলল, বাবা পড়াশোনা শেষ করো, তোমার আব্বু তো আছে তাই না, একটা ভালো চাকরি বাকরি করো, দেখো তুমি তো দেখতে খারাপ না, আমরা মেয়ে জরায় নিয়ে আসবো, কত মেয়ে লাগবে, কত সুন্দর মেয়ে লাগবে, সবকিছু নিয়ে আসবো। আমার মা আমাকে এরকম করে সান্ত্বনা দেওয়া শুরু করলো। আমি মায়ের কথায় মেনে নিলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ক্লাস 9 যখন শেষ হলো আমার, তখন হঠাৎ করে না আমার মা মারা গেল। আমি আমার মা মারা যাওয়ার পর আমি এসএসসি পরীক্ষাটাও দিতে পারি নাই। আমি খুব কান্না করেছিলাম আমার মায়ের জন্য। আমার মাকে আমি খুব ভালোবাসতাম, আর মা ছাড়া আমার জীবনে তেমন আপন কেউ ছিল না। আসলে আমার মা যে আমাকে ছেড়ে চলে গেছে, এই ব্যাপারটা না আমি মেনে নিতে পারতেছিলাম না। মানে সব জায়গায় না ফাঁকা ফাঁকা লাগছিল, সব কাজ করতে খারাপ লাগতেছিল। আরে যখন ভাত খাওয়ার সময় হয় তখন মায়ের কথা মনে পড়ে। আমার মা আমাকে ভাত বেড়ে দিত, ভাত খাওয়াই দিত। আমার মায়ের থেকে আমাকে তেমন কেউ বুঝে নাই, মানে বেশি বুঝে নাই। আমার বাবা আমাকে তেমন একটা ভালোবাসে না। তো মা মারা যাওয়ার পর বাবা আমাকে বলল গ্রামে যাওয়া লাগবে, শহরে আর থাকবো না। তারপর গ্রামে চলে আসলাম। গ্রামে আসার পর দেখতে পারলাম যে আমার বাবার সাথে আমার দাদুর খুব ঝামেলা চলতেছিল। তারপর গ্রামের মধ্যে ছোট্ট একটা বাড়ি করলাম। হ্যাঁ, তো আমি না আমার বাবার ব্যবহারের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। মানে কেমন যেন আমাকে সহ্য করতে পারতো না, ফোনে ফোনে কথা বলতো। আর আমাকে না তেমন একটা পড়াশোনাও করায়নি আমার বাবা। অনেক কষ্ট করে 10,000 টাকা দিয়ে না একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছিলাম। মোবাইল কিনে ফেসবুকে কাজ করতাম, টুকটাক ভিডিও আপলোড করতাম। এরকম করে আমার দিন যাচ্ছিল। আমার পড়াশোনাও নেই, আর বাড়িতে যা কাজ তা বাবা করে। আমি ভাত খেয়েছি কিনা তা বাবা খোঁজ নেয় না। আমি খাইতাম টুকটাক, বাইরে ঘোরাঘুরি করতাম। এইভাবেই আমার দিন যেতে লাগলো। একদিন হঠাৎ করে বাসায় এসে দেখতে পারলাম বাসায় নতুন একজন মহিলা এসে বসে আছে কাজ করতে। আমি বললাম যে আপনি কে আমাদের বাসায়? তখন বলল, আমি তোমার নতুন মা। আমি বললাম নতুন মা মানে? দৌড়ে গেলাম বাবার কাছে। বাবা বলল, হ্যাঁ এটা তোমাকে মেনে নেওয়া লাগবে, কারণ সংসারের কোনো কাজ করতে পারতেছি না, তুমি তোমার মাকে যেমনটা ভেবেছিলা ঠিক তেমন করবা। এরপর আমি বাবাকে বললাম, বাবা আমার মায়ের মতো কোনো কিছুই নাই এই মহিলার কাছে, আমার ভালো লাগে না। তখন আমার বাবা আমাকে খুব জোরে একটা ছাড় দিল। আমি কিচ্ছু বলতে পারলাম না। সেই মহিলাটা আমাকে সহ্য করতে পারতো না, বারবার কথা বলতো, কি করে না করে, কোনো কাজ কাম করে না, কোথায় বসে বসে খাইতেছে, জীবনটা খালি নষ্ট করতেছে। মানে কেন যে বিয়ে করলাম তোমারে বিয়ে কইরা এই বুড়া বেটারও সামলাইতে হইতেছে, এইভাবে সেই মহিলা বলা শুরু করলো। হ্যাঁ, তো তখন আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। আর আমি ফোনে ফোনে ভিডিও করতাম। তো হঠাৎ করে না আমার ফেসবুক পেজের মধ্যে একটা ভিডিও উঠে গেল। ভিডিও উঠে যাওয়ার পর আমি মনিটাইজ পেয়ে গেলাম। ঠিক আছে, আমার ইনকাম শুরু হলো ফেসবুক থেকে। মাসে মাসে 20,000 15,000 করে ইনকাম শুরু হলো। সো ফেসবুক থেকে টাকা তুলতে তো ব্যাংক লাগে, ব্যাংকের ডকুমেন্ট লাগে। আর আমার তো ব্যাংক ছিল না, আমার তো জন্ম নিবন্ধনই হয়নি। তারপর আমার বাবাকে বললাম যে বাবা দেখো আমি আর চুপচাপ বসে থাকবো না, আমার এই যে কামাইয়ের ব্যবস্থা হয়েছে, এই যে ফেসবুক থেকে আমি এখন থেকে ইনকাম করব। তখন আমার বাবা বলল তো কর। এরপর আমি বললাম যে একটা ব্যাংক লাগবে,
মানে যে কোনো একটা ব্যাংক, ডান্স বাংলা ব্যাংক নয়তো বা ইসলামিক ব্যাংক। তখন আমার বাবাকে বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিলাম, হ্যাঁ। তো তারপরে ওই ব্যাংকের মধ্যে টাকা ঢোকা শুরু হলো, মাসে মাসে 20,000 15,000 করে বের হওয়া শুরু করলো। আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়া শুরু করলাম, ইনকাম অনেকটাই বেড়ে গেল। সো তারপর আমাকে বাসায় আর তেমন কোনো কিছুই বলে না, তেমন রাগারাগি করে না, ঠিক আছে। এরপর এমন একটা বিষয় হয়ে গেল যে আমার টাকা দিয়ে ফ্যামিলি চালা শুরু হলো, হ্যাঁ। তো একদিন আমি আমার বাবাকে বললাম, বাবা ভালো ভিডিও করার জন্য একটা মোবাইল দরকার, আমাকে একটা মোবাইল কিনে দিবে। তখন বাবা বলল, অত টাকা পয়সা নাই, নিজে টাকা জমায়া মোবাইল কেন। তারপর বাবাকে বললাম, বাবা লোন তুলে একটা মোবাইল কিনে দাও না, মাসে মাসে যেটা টাকা বের হবে আমি সেটা দিয়ে দিব। সো তারপর অনেক জেদ করে অনেক কান্নাকাটি করে একটা মোবাইল কিনে নিলাম। সেই মোবাইলের কিস্তি মাসে মাসে 12,000 করে টাকা দিতে হয়, হ্যাঁ। সো আমার ফেসবুক থেকে আর্নিংটা একটু বাড়লো, 30,000 35,000 এরকম করে 2-3 মাস চলে গেল। আর আমরা পুরো মাসে কিন্তু দোকানের মধ্যে খরচ বাকি খাই, হ্যাঁ। মাস গেলে আমার যেটা ফেসবুক থেকে টাকা বের হয় সেটা থেকে দোকানে দেই, আবার কিস্তি দিয়ে দেই। মানে টুকটাক ভালোই চলছিল আমাদের। আর আমার সেই সৎ মাও মানে তেমন একটা খারাপ ব্যবহার করতো না যখন থেকে আমি ইনকাম করা শুরু করলাম। সো এইভাবে চলতে চলতে না হঠাৎ করে মানে 1 মাসের ইনকামটা ঢুকলো না। মানে দেখতে পারলাম যে মানে 20,000 টাকার মতো ঢুকে নাই। তখন ইনকামটা ঢুকে নাই, তখন কিস্তি কিভাবে দিব সেটা বুঝতে পারতেছিলাম না। এরপর যেই দোকানে বাকি খাই সেই দোকান থেকে টাকা নিয়ে কিস্তি দিলাম, বললাম যে আঙ্কেল পরের মাসে বের হবে দিয়ে দিব, মানে পুরো ভারটা আমার মাথার উপর। এরপরে সে রাজি হয়ে গেল। ঠিক তার পরের মাসেও পেমেন্ট ঢুকলো না। আমার তো মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো, এটা কি হলো, পেমেন্ট কেন ঢুকলো না। সো কোনো মতে কষ্ট মষ্ট করে মানুষের কাছে ধার ধুর করে কিস্তি দিলাম, দোকানদারকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, বলছি যে প্লিজ আপনি তো ফেসবুক সম্পর্কে তেমন কিছু বোঝেন না, টাকাটা ঢুকলে আমি দিয়ে দিব, প্লিজ যেমনি হোক না কেন চালান। সত্যি বলতে আমার পাশে কেউ ছিল না। সো এরকম করে না এই মাসটাও চলে গেল, মানে দ্বিতীয় মাসেও পেমেন্ট ঢুকলো না। মাথা আরো গরম হয়ে গেল, কেন টাকা ঢুকতেছে না, কি হয়েছে বুঝতেছে না কোনো কিছু। আর আমার ফলোয়ার কিন্তু 1 লাখ প্লাস, ঠিক আছে, আমার টাকা ভালোই ভালোই আসে ফেসবুক থেকে, কিন্তু এই 2 মাস থেকে ঢুকতেছিল না। সো তারপর আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে দেখুন আমার টাকা ঢুকতেছে না, এখন আমি কি করব। তো তখন বললো এটা কার নামে ব্যাংক অ্যাকাউন্ট, আমি বললাম আমার বাবার নামে। তখন বললো বাবাকে নিয়ে আসো। তারপর বাবাকে নিয়ে গেলাম, বাবাকে নিয়ে যাওয়ার পর বললো আপনার TIN সার্টিফিকেট